আজিন মাথা নেড়ে হ্যাঁ সমর্থন দেয়। তারপর রুমে শীতল বাতাস আসার জন্য সে রুমের জানালাটার পর্দা কিছুটা সরিয়ে সেটাকে একটু খুলে দেয়। মন মাতানো ঝড়ের বাতাস, মেঘের গর্জন উপভোগ করতে বেলকনির পানি পা পারে সে। অমিত বাধা দিতে যাবে, তারপর আবার কি যেন মনে করে পিছু হটে। কপির কাপে কয়েক চুমুক দিয়ে অমিত সেটাকে বিছানার পাশে ছোট্ট টেবিলটাতে রেখে দেয়। শরীর থেকে বিহ্বলতা ধুয়ে মুছে ফেলে দেওয়ার জন্য লাগেজ থেকে রাতের পোশাকটা নিয়ে পা বাড়ে ওয়াশরুমের পানে। চিত্তের নির্দেশে সে ওয়াশরুমের ভিতরে যাওয়ার আগে বেলকনি দরজায় গিয়ে আজিমকে ভিতরে চলে আসতে বলে। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আজিম ঘাড় ঘুরিয়ে অমিতের পানি তাকে প্রতিবাক্যে বলে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অমিত ভারী স্বরে বলে, তাড়াতাড়ি এসো, এটা শহর না গ্রাম, যে কোনো সময় লোডশেডিং হতে পারে। কথাগুলো বলে অমিত ওয়াশরুমে চলে যায়। বাইরে এতক্ষণ যাবৎ ঝড়ের বাতাস বইল, এখন সেই বাতাসের গতি বেড়ে যায়, বিদ্যুৎ চমকানো বেড়ে যায়, সাথে মেঘের গর্জনা। আজিম বেলকনি থেকে ভিতরে আসার জন্য পা বাড়তে লোডশেডিং হয়ে যায়। মুহূর্তে পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। বাইরে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো, বাতাসের শাঁসা আওয়াজ, পুরো বাড়িতে সে একা। অমিত ওয়াশরুমে সব মিলিয়ে আজিনের মনের মাঝে নানা ধরনের ভয়ভীতি উকি দিতে থাকে। ব্যালকনির দরজা দিয়ে একটু পরপর আসা বিদ্যুৎ চমকানোর আলোয় রুমটা কিছুটা আলোকিত হয়। সেই আলোকে বিচরণ করে আজিম রুমে আসে। মনের সংখ্যা তার বেড়ে চলেছে। কোনোভাবে বেলকনি দরজাটা আটকে নেয়। মোবাইলের টর্চ জ্বালানোর জন্য বিছানার কাছে এসে অন্ধকারের মধ্যে বিছানায় হাত মিলে নিজের মোবাইলটা খুঁজতে থাকে। এদিকে বিদ্যুৎ চলে যায়। ততক্ষণে অমিতের স্নান শেষ হলো, তার পোশাক পরা আর হয়ে ওঠেনি। পোশাক পরতে যাবে তখন তার চিত্র বলছে, বাইরে ঝড় বইছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে, হয়তো বিদ্যুৎও চমকাচ্ছে। এদিকে বাড়ির বিদ্যুৎও চলে গেল। অসময়ে আসার সময় দেখেছি মেয়েটা বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি বেলকনি থেকে আসছে? ওর জন্য তো বাড়িটা নতুনই। এই ঝড় বৃষ্টির রাতে অন্ধকার রুমে ও আবার একা একা ভয় পাচ্ছে না তো? আমি কি বের হয়ে যাব? চিত্তে এসব প্রশ্নকে উপেক্ষা করতে না পেরে অমিত সাদা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে বলে। অমিতের ওয়াশরুমের দরজা খোলা খিলকির আওয়াজে আজিম কিছুটা চমকে উঠে বিচলিত স্বরে বলে, আমি। প্রতিবাক্যে অমিত বিছানা পানে আস্তে আস্তে নিস্তেজ স্বরে বলে। পরক্ষণের কণ্ঠস্বর শুনে আজিম কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। হারিয়ে যাওয়া সাহস ফিরে এসে তার মনোবল বেড়ে যায়। অমিত ওয়াশরুমে যাওয়ার আগে মোবাইল কই রেখে গেছে সেই ধারণায় এসে বিছানা থেকে মোবাইলটা তুলে নেয়। মোবাইলের মিটিমিটি আলোয় দেখা যাচ্ছে সদ্য স্নান করে আসা অমিতের কপাল লেপ্টে থাকা ভিজে চুলগুলো। এক অন্যরকম অনুভূতি টানে আজিম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অমিতের পানে। মোবাইলে টর্চ জ্বালিয়ে অমিত সেটাকে আজিমের মুখের পানে তাক করে। আশঙ্কিক অন্ধকারকে উপেক্ষা করে মোবাইলের টর্চ আলো আজিমের চোখে পড়তে আজিম চোখ বন্ধ করে হাত উল্টিয়ে মুখচন্দ্রের সামনে ধরে। অমিত আজিমের অবস্থা বুঝতে পেরে মোবাইলটা নামিয়ে নিয়ে মলিন স্বরে বলে, তুমি ঠিক আছো তো? হাত নামিয়ে আজিম প্রতিবাক্যে বলে। কথা শেষ হওয়ার আগে আকাশে এক বিকট মেঘের গর্জন প্রতিধ্বনিত হয়, যেন সেই শব্দে আকাশ নিজে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যেতে চায়। আতঙ্কিত আজিম দৌড়ে এসে অমিতের উন্মুক্ত দেহ জড়িয়ে ধরে। আজিমের আশঙ্কিক ছুটে এসে জড়িয়ে ধরে অপ্রস্তুত অমিতের হাত থেকে মোবাইলটা বিছানায় পড়ে যায়। সে নিঃশব্দ নিথর দাঁড়িয়ে থাকে। আজিমের আতঙ্কিত শরীরের উষ্ণতা অমিতের শিরায় শোনিত যেন ঝড়ের গতিতে প্রবাহিত হতে থাকে। তার শীতল দেহটা ধীরে ধীরে গলে যেতে থাকে উষ্ণতার স্পর্শে। সেই স্পর্শে জেগে ওঠে তার অবচেতন অনুভব। হারিয়ে যায় সে এক নির্বাক অন্য জগতে। একটু পর যখন আজিমের সংখ্যা কিছুটা ক্রমশিত হয়, সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় অমিতের বক্ষপিঞ্জর থেকে। মোবাইলের আলোয় আধো আলো আধারিতে ভেসে থাকা রুমটাই অমিত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আজিমের মুখের দিকে। সেই মুখে এখনো জেগে আছে ভয়, কাঁপতে থাকা ঠোঁট আর এক অজানা সংশয়। ভরপুর চোখে দুর্বল কণ্ঠে আজিম বলে, সরি। অমিত নির্বাক। জানালার পর্দা সরিয়ে আসা বাতাসে উঠতে থাকা আজিমের চুলগুলো তার মুখ ছুঁয়ে যায় বারবার।
সে চুপচাপ তাকিয়ে থাকে আজিম এসে অযত্ন চুলে নরম পরশে। আজিম ধূসর স্বরে বলতে যায়, ওই হঠাৎ। কিন্তু কথাটা শেষ করার আগে অমিত তার শব্দকে থামিয়ে দেয় এক নিঃশব্দ পরশে। সে হাত বাড়িয়ে আজিমের মুখের সামনে আসা চুলগুলো আলতো পরশে সরিয়ে কানের পাশে গুজে দেয়। সেই ছোঁয়ায় আজিমের শরীর শিউরে ওঠে, সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। দম বন্ধ করে সে তাকিয়ে থাকে অমিতের চোখের গভীরে, এক মুগ্ধ নির্বোধের মতো। অমিত যেন তার সেই চাহনিতে আটকে যায়। ধীরে ধীরে এগিয়ে আসে আজিম, পিছু ওঠে, কিন্তু পিছনে ছোট্ট টেবিলে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ায়। তার দৃষ্টিতে ভয় আর কৌতূহলের ছায়া। অমিত থামে না, মুহূর্তে মুছে যায় সকল দূরত্ব, ভুলে যায় সম্পর্কের জটিলতা, বলে যায় অতীতের দায়। কোনো নিয়ম, কোনো বাধা তখন আর মান্য নয়। তার দুজন হারিয়ে যায় এক আত্মিক বন্ধনের নিঃশব্দ জগতে, যেখানে শুধু ভালোবাসা কথা বলে, ছোঁয়া অনুভব করে, আর হৃদয় ধ্বনিত হয় একসাথে। বাতাসে ছড়িয়ে থাকা ভোরের শীতলতা যেন রুমের ভেতর নিস্তব্ধ এক শান্তি এনে দিয়েছে। একটা সুন্দর সোনালি স্বপ্নের মাধ্যমে ঘুম ভাঙে আজরিনের। অবসন্ন চোখ মেলে সে দেখে তার মাথা ঠাঁই মিলেছে অমিতের বক্ষ পিঞ্জরে। কাল রাতের কথা মনে পড়তে তার ঠোঁটের কোণে খেলে এক অজানা উচ্ছ্বাসিত হাসি। সে মনোভঙ্গিতে ধীরে ধীরে উঠে বসে। নিজের প্রতি তার সংকোচ বোধ হচ্ছে। কিভাবে তাকাবে সে অমিতের চোখের পানি? কেন যেন নিজের মধ্যে সে এক অজানা পরিবর্তন টের পাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে থাকে আর ভাবে, এই কিসের অনুভূতি? এই অনুভূতি কি প্রেমের, নাকি নিজেকে এক নতুন রূপে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা? নিজের মনে এসব প্রশ্নগুলোকে উপেক্ষা করে আজিম বিছানা ছেড়ে উঠে অমিতের গায়ে কমফোর্টারটা ভালোভাবে জড়িয়ে দেয়। তারপর লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 20 পর ওয়াশরুম থেকে স্নান শেষে বেরিয়ে আসে আজিম, যেন একটি নতুন সকালকে বরণ করে নিয়েছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রাই দিয়ে ভেজা চুল শুকায় আর নিজেকে দেখে সাথে সংবৃত হাসি হাসে। তার মনে আজ এক অন্যরকম প্রশান্তি বিরাজ করছে। আয়নায় যেন সে এক নতুন আজিমকে দেখছে। সে নিশ্চুপ, নির্বাক, নিশ্চল, অপলক দৃষ্টিতে নিজেকে দেখে যাচ্ছে। অমিত তখনও ঘুমিয়ে, কিন্তু আজিম জানে তার ভেতর কিছু একটা বদলে গেছে। সম্পর্কের অর্থ হয়তো সে আজ একটু বেশি বুঝছে, কিংবা নিজের অস্তিত্বের গভীরতা ছুঁতে পেরেছে। সে ছোট ছোট পা ফেলে আয়নার সামনে থেকে বিছানার পানে এসে অমিতের মাথার সান্নিধ্যে বসে। নির্বিঘ্নে ভাবে তাকিয়ে আছে সে নিদ্রিত অমিতের মুখচন্দ্রের পানে। অমিত গভীর ঘুমে, কিন্তু মুখে তার একটা প্রশান্ত অভিব্যক্তি। আজিম হাত বাড়িয়ে কোমল স্পর্শে হাত বুলাতে থাকে অমিতের আওলা ঝাওলা চুলে, আর ভাবে, এই মানুষটা যার পাশে আমার ঘুম ভাঙে প্রতিদিন সকালে, সে কি জানে তার চোখে আমি ঠিক কিভাবে ধরা পড়ি? এভাবে অনেক প্রশ্ন এসে আজরিনের মনে উকি দেয়, নিজের প্রতি, অমিতের প্রতি, জীবনের প্রতি। কিছুটা সময় আজিম অমিতের পাশেই বসে থাকে আর নিজের চিত্রের সাথে কথা বলে। দিনের নতুন আলোয় শুরু হয় তাদের এক নতুন সকাল। তারপর আজিম নিচে চলে যায় আজ নিজ হাতে অমিতের জন্য সকালে নাস্তা বানাবে বলে। এদিকে অমিত ধীরে ধীরে চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে জেগে ওঠে। দীর্ঘ নিদ্রার পর তার মস্তিষ্ক যেন ধোঁয়াশা কাটিয়ে ধীরে ধীরে জাগতে শুরু করে। নিজের অবস্থার পানে তাকাতে হঠাৎ এক অজানা অস্থিরতা তাকে গ্রাস করে। ক্রমে ক্রমে মনে ভেসে ওঠে কাল রাতের স্মৃতিগুলো। সে শোয়া থেকে দ্রুত উঠে বসে পড়ে। হৃদস্পন্দনের গতি যেন আচমকা বেড়ে যায়। চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। নিজের প্রতি এক অজানা ক্ষোভ ঘুরপাক খেতে থাকে তার অন্তরে। নিজেকে নিচু গলায় বলতে থাকে, কাল রাতে সেই ঘোরের ঘরে আমি কি ভুলটাই না করে ফেললাম। হম্বি তম্বি করে একরাশ বিরক্তি নিয়ে গায়ের উপরে থাকা কমফোর্টারটা সরিয়ে ফেলে সে। বিছানায় নরম কোমলতা যেন তখন তার কাছে বোঝা হয়ে উঠেছে। কোনো রকম উঠে দাঁড়ায় সে। তারপর ভারী পায়ে পুরো রুম জুড়ে পায়চারি করতে থাকে। মাথার চুলগুলো বারবার পেছনে ঠেলে দিতে থাকে, যেন সে চুল না নিজের ভাবনাগুলোকে মাথা থেকে সরিয়ে ফেলতে চাচ্ছে, কিন্তু পারছে না। মনে অস্থিরতায় তার ভিতর এক অনির্বচনীয় ঢেউয়ের সৃষ্টি করে। চিন্তার তীব্রতা এতটাই মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। নিজেকে যেন সহ্য হচ্ছে না তার। মাথার ভেতর
একই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে। কি করে ফেললো সেই মেয়েটার সাথে? কি করে সে এখন মেয়েটার মুখোমুখি হবে? কি বলবে? কোথা থেকে শুরু করবে? এসব ভেবেই তার বুকের ভেতরটা হু হু করে কেঁপে উঠছে। চিত্র বলছে, যদি সব ফেলে কোথাও পালিয়ে যেতে পারতাম, যেখানে মেয়েটা নেই, মেয়েটার মুখোমুখি হওয়ার ভয়ও নেই। এই মানসিক ভার তার আর সহ্য হচ্ছে না। নিজের অস্থিরতাকে ধুয়ে মুছে ফেলার প্রত্যাশায় লাগেজ খুলে পোশাক নিয়ে ওয়াশরুমের পানে পা বাড়ায়। সেখানে ঝর্ণার কলের নিচে দাঁড়িয়ে সকালের শীতল পানির ছোঁয়ায় তার ভেতরকার উত্তাপ খানিকটা নিভে যায়। কারণ আসল ঝড়টা যে মনের মাথায়, চোখের পেছনে, তা যেন কিছুতেই থামছে না। স্নান শেষে ক্লান্ত ভেজা শরীর নিয়ে বেরিয়ে আসে সে। তবে মনের উত্তাল অশান্তি, অস্থিরতা এখনো থেমে নেই। তার আত্মার গহীনে আত্মগ্লানি, লজ্জার এক ধরনের অপরাধ বোধের আতঙ্ক বাসা বাঁধে। তার চিত্র তাকে বারবার বলছে, সে নিজেই নিজেকে তুচ্ছ করে ফেলেছে। দায়বদ্ধতা তার ভিতরের ব্যক্তিত্বকে ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে অমিত। তার মুখে যেন একরাশ গম্ভীরতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। ডাইনিং টেবিলে তার জন্য নিঃশব্দে সকালে নাস্তা সাজাচ্ছে আজিন, আর কিচেনে ব্যস্ত রোকেয়া চাচি। অমিতের আজিনের পানে চোখ পড়ল। সে তাকে না দেখার মতো থাকে। কিচেনে থাকা রোকেয়াকে উদ্দেশ্য করে বলে, চাচি, আমি বের হচ্ছি। অমিতের কণ্ঠস্বর কানে আসতে আজিনের নজর পড়ে অমিতের পানে। রোকেয়া কিচেন থেকে আধো বেরিয়ে এসে বিস্ময়কর হয়ে বলে, বের হচ্ছ মানে? তুই নাস্তা করবে না? তুই নাস্তা করে বের হবে বিধায় বৌমা তো সব গুছিয়ে রেখেছে। আজিন থেমে গেছে। তার চোখ স্থির হয়ে আছে অমিতের পানে, কিন্তু অমিতের চোখ যেন আজিনের পানে সরছেই না। ঘড়ির দিকে একবার তাকিয়ে অমিত আবার তাগিদ স্বরে বলে, না চাচি, দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে কিছু খেয়ে নেব। কথাটা বলে আমি দ্রুত পায়ে এগিয়ে যাই সদর দরজার পানে। পেছন থেকে আজিন নিজের সমস্ত সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনি কিছু না খেয়ে এভাবে বেরিয়ে যাচ্ছেন? কাল রাতেও তো কিছু খাননি, অল্প একটু খেয়ে যান না, বেশিক্ষণ সময় লাগবে না। কণ্ঠে মিনতি কাঁপন। অমিত থমকে দাঁড়িয়ে আজিনের কথা শুনে। কোনো প্রতিবাক্য নেই তার। পিছনে ফিরেও তাকায় না। শব্দবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। পার্কিং থেকে গাড়ি বের করে অমিত গেটের পানে এগোয়। অমিতকে গাড়ি নিয়ে গেটের পানে এগোতে দেখে গেট খোলার জন্য পিছন থেকে ছুটে যায় রফিক মিয়া। গেটের সামনে এসে গেট খুলছে তিনি। রফিক মিয়ার খুলে দেওয়ার অপেক্ষায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অমিত। গাড়ির বাহিরে লুকিং আয়নায় তার আশঙ্কিক নজর পড়তেই দেখে হাতে কিছু একটা নিয়ে গাড়ির পানে প্রগতিতে ছুটে আসছে আজরিন। বাতাসে উঠছে তার ওড়না, মুখের চন্দ্রখানা ধূসর হয়ে আছে। কাছে সেই গাড়ি জানালার পাশে দাঁড়ায়। ছোট একটা হটপট জানাল দিয়ে অমিতের পানে বাড়িয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এটাতে সামান্য নাস্তা আছে, প্লিজ সঙ্গে করে নিয়ে যান। আপনার তো আবার বাইরের খাবার পছন্দ না। অমিত আজিনের পানে তাকায় না, শুধু হাত বাড়িয়ে আজিনের হাত থেকে হটপটটা নিয়ে নেয়। কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। পিছনে রয়ে যায় আজিন। রয়ে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকা একজোড়ায় বিষণ্ণতার চোখ। সে চোখে জমে আছে অব্যক্ত অনুভূতি, যেগুলো অমিতের অজানা। দুপুরের নিস্তব্ধতা যেন আজিনের চারপাশে এক অদৃশ্য জাল বুনে রেখেছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে ঠিকই, কিন্তু সময় যেন থমকে আছে। অমিতের ফেরার অপেক্ষায় আজ যেন তার জন্য একটু বেশি ভারী হয়ে উঠেছে। একঘেয়ে এই প্রতীক্ষার মুহূর্তগুলো কাটতে কখনো নিজের বাড়ির মানুষদের কল করছে বা কখনো শ্বশুরবাড়ির কারোর সঙ্গে কথা বলছে, তবুও যেন কিছুতেই মন বসছে না। সবশেষে সে এখন বেলকনিতে বসে ঐশীর সঙ্গে ফোনে কথা বলছে। কালই ঐশী ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বান্ধবীর এমন এক নতুন যাত্রা নিয়ে দুজনের মধ্যে অনেক কথা জমে ওঠে। হঠাৎ রুমের দরজার পান থেকে নীরব কণ্ঠে ডাক আসে রোকেয়ার। ছোট বৌমা, রুমে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? রোকেয়ার ডাক কানে আসতেই আজিন ঐশী কলটা মিউট করে বেলকনি দরজার পানে এগিয়ে আসে। তারপর রুমের ভিতর আসতে আসতে বলে, চাচি, আপনি ভেতরে আসুন না, কিছু কি লাগবে? রোকেয়া রুমের ভিতরে আসতে আসতে বলে, করিম ভাই এসেছে, বলছে তোমার তৈরি হতে। আজিন কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করে, কেন তৈরি কেন হব? রোকেয়া শান্তভাবে উত্তর দেয়, অমিত বাবা নাকি ওনাকে ফোন করে বলেছে তোমায় তোমাদের বাড়ি পৌঁছে দিতে। ওর বাসায় ফিরতে দেরি হবে, কখন ফিরবে সেটাও নাকি নিশ্চিত না।
আজিম থমকে দাঁড়ায়, হাত মুখচন্দ্রে এক হালকা বিস্ময় ছায়া ফেলে। তারপর ভেবে কিছুটা সময় নিয়ে বলে ওঠে, উনি তো আমায় এ বিষয়ে কিছু বলেনি। উনি যখন ফিরবে তখনই না হয় যাব। রোকেয়া একটু চিন্তিত কণ্ঠে বলে, তাহলে তুমি অমিতকে একবার কল করে জেনে নাও। করিম ভাই বলেছে অমিত বেশ কঠোর গলায় বলেছে তোমার যেন দিয়ে আসে। আজিম বলে, ঠিক আছে, আমি দেখছি, আপনি একটু বসুন। এই বলে সে আবার বেলকনিতে চলে আসে। ফোনে ঐশীর কল আনমিউট করতে গিয়ে দেখে কলটা কেটে গেছে। সে আর কল দেয় না, কিছুটা নীরবতায় ডুবে থেকে নিজের মনে সাহস সঞ্চরণ করে। এরপর দীর্ঘশ্বাস ফেলে অমিতকে কল দেয়। রিং হয় কিন্তু অমিত কল রিসিভ করে না। দুইবার কল দিয়ে আজিম আর কল দেয় না। অবশেষে সে নিজেকে নিচু গলায় বলে, উনি হয়তো এখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তাই মোবাইলটা সাইলেন্ট করা। তবুও সে কেমন জানি গম্ভীর হয়ে যায়। অমিতের সরাসরি কিছু না বলে একটা অদৃশ্য খোঁচা যেন বুকের গভীরে বিঁধে থাকে। তবু সে সিদ্ধান্ত নেয়, অমিত যেহেতু বলেছে সে চলে যাবে, তুমি ফিরে এসে রোকেয়াকে জানায়। চাচি, আমি তৈরি হচ্ছি। করিম চাচাকে বলুন একটু অপেক্ষা করতে। রোকেয়া বলে। আজিম মাথা নেড়ে না সম্বোধন করে। বেলকনিতে শুকাতে দেওয়া অমিত আর নিজের জামা কাপড় গুটিয়ে আনতে আনতে মলিন স্বরে বলে, সমস্যা নেই, আজ না হয় দুপুরের খাবারটা বাবা মায়ের সাথেই খেয়ে নিব, আপনারা খেয়ে নিন না। রোকেয়ার সঙ্গে এভাবে কথার ফাঁকে ফাঁকে আজিম তার ফেরার প্রস্তুতি নিতে থাকে। তার অনিচ্ছাকৃত ফেরার পথে মাথার উপর রোদ, পায়ের তলায় ঝিমিয়ে পড়ার সময় সব পেরিয়ে আজিম এসে দাঁড়ায় বাবা বাড়ির সেই চেনা দরজার সামনে। বাড়ির ভেতর ডাইনিং টেবিল ঘিরে বসে জামিনা খাতুন, রুবিনা আর মাহিরা নিঃশব্দে দুপুরে খাবার খাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দে থেমে যায় তাদের খাবার খাওয়া। মুহূর্তে পরিবেশটা থমকে যায়, নিস্তব্ধ হয়ে ওঠে চারপাশ। জমে ওঠে বাড়ির চিরচেনা এক অস্তিত্বের অনুভবে। জামিনা খাতুন সামান্য কপাল কুঁচকে তাকে দরজার পানে, তারপর মৃদু বিস্ময় স্বরে বলে, দেখো তো বৌমা, কে এলো এমন এমন অসময়ে। বিস্ময়কর চেহারায় রুবিনা এসে দরজা খুলে। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মুখটি দেখে তার শরীর নাড়া দিয়ে বুকের ভেতর কেঁপে ওঠে। বিশ্বাসই যেন করতে পারছে না, সত্যি কি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আছেন নাকি সবটাই বিভ্রম। আজিন হালকা হাসি দিয়ে বলে, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছো কেন? ভূত দেখলে নাকি? রুবিনা তখনও নির্বাক, নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পেছন থেকে জামিনা খাতুন উদ্বেগ গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা, কে এসেছে? রুবিনা চুপচাপ সরে পাশ হয়ে দাঁড়ায়। জামিনা খাতুন তখন আজিমকে চোখের সামনে দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে পড়েন, সাথে মাহিরাও। এ যেন বিশ্বাসই করতে পারছে না যা দেখছেন। মনে হয় যেন কোনো স্বপ্নের মধ্যে আছেন। মাহিরা চেয়ার ছেড়ে ছুটে আসে আজিমের দিকে, জড়িয়ে ধরে আদরের স্বরে বলে, পপি। জামিনা খাতুনও এক পা দু পা করে থেমে থেমে এগিয়ে আসেন, আজিমকে জড়িয়ে ধরেন। ওনার চোখের পানি বাদ মানে না, আবেগে কাপা গলায় বলেন, আমার মেয়ে, আমার মা, আমার আরজু। মা, আমি স্বপ্ন দেখছি না তো? আজিম মাকে শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, এটা স্বপ্ন না মা, একদম সত্যি। কান্না কেন করো? মেয়েকে ছেড়ে জামিনা খাতুন চোখ মুছতে মুছতে বলেন, কিভাবে এলি? কার সঙ্গে এলি? জামাই বাবা কই? কাউকে যে সঙ্গে দেখছি না। রুবিনা আজিনের হাতের লাগেজটা নিয়ে নেয়। আজিন মাকে ধরে ভেতরে যেতে যেতে স্নিগ্ধ স্বরে বলে, সব বলবো মা, তবে এত প্রশ্ন একসাথে করলে কোনটার আগে উত্তর দিব? মা মৃদু হেসে বলেন, তোর সঙ্গে তো কথা হলো মাত্র 2 ঘন্টা আগে। এখন তো মনে হয়নি, তখন তো মনে হয়নি তুই রাস্তায় আছিস, কিছুই টের পাইনি। প্রতিবাক্যে আজিম সবকিছু খুলে বলে, কিভাবে গতকাল হঠাৎ করে তার রাঁচি আসার সিদ্ধান্ত হলো, কেন এতটা তাড়াহুড়ো। একটানা বলতে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। আর আজিমের কথা বিস্ময়ে তাকিয়ে শুনে যাচ্ছে রুবিনা, চোখে মুখে যেন এখনো অবিশ্বাসের ছাপ। আজিম রুবিনার বিস্ময়কর চেয়ারের পানে তাকিয়ে হেসে বলে, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি সত্যি তোমার চোখের সামনে? শুধু কি চেয়ে থাকবে? এতদিন পর ননদিনী এলো, একটু
আপ্যায়ন করবে না? রুবিনা এবার হালকা হেসে এগিয়ে আসে, আজিমকে আলতো করে জড়িয়ে ধরে। তারপর মৃদু হেসে বলে, সত্যি বলতে কি এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আজিম মুগ্ধ হয়ে রুবিনার মুখের পানে তাকায়। তারপর মুচকি হেসে বলে, তোমরা তো দুপুরের খাবার খাচ্ছিলে, যাও এবার বাকি খাবার খাওয়া শেষ করো, অনেক তো আদর করলে। রুবিনা হেসে জবাব দেয়, খাবার আর কি খাবো, তোমায় দেখেই তো মন পেট দুটোই ভরে গেছে। ওদের কথায় ঘরে বাতাস যেন গাঢ় হয়ে ওঠে, ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উষ্ণতা। এ সময় জামিনা খাতুন রুবিনাকে উদ্দেশ্য করে বলেন, মা, ওকে একটু শরবত বানিয়ে দাও। মেয়েটা এত দূর পথ পাড়ি দিয়ে এই দুপুরবেলা আসলো, শরবত খেলে একটু আরাম পাবে। রুবিনা মাথা নেড়ে কিচেনের পানে চলে যায়। জামিনা খাতুন তখন মেয়েকে নিয়ে সোফায় বসেন, পাশে মাহিরাও। কোমল গলায় জামিনা খাতুন আজিমকে প্রশ্ন করেন, তাহলে কি অমিত সন্ধ্যার পর আসবে? আজিম একটু ভেবে নেয়, তারপর চাপা স্বরে বলে, ঠিক করে বলা যাচ্ছে না, উনি আসলে কিছু বলে নাই। মামি দুজনেই এরপর দীর্ঘ সময় ধরে কথা বলতে থাকে। অফুরন্ত না বলা জমে থাকা কথা যেন সময় কিছুক্ষণ থেমে গেছে শুধু তাদের জন্য। সন্ধ্যার শীতল বাতাসে আজকে বাড়িটা ভরে আছে এক অন্যরকম প্রশান্তিতে। চায়ের কাপ হাতে জামিনা খাতুন, রুবিনা আর আজিম সোফায় বসা। কথার ফুলঝুরি চলছে তিনজনে। সামনে টি টেবিলে রাখা মাহিরার চায়ের কাপ থেকে ধোয়া উঠছে। প্লেটে হালকা কিছু নাস্তা সাজানো। টিভিতে কার্টুন দেখছে মাহিরা, চোখে মুখে প্রশান্তির চাপ। হঠাৎ কথার ফাঁকে আজিম বলে ওঠে, তো বলো, তোমাদের কেমন লাগছে? মা তুমি হতে যাচ্ছ নানু, আর রুবিনা ভাবি হচ্ছ মামনি। এক মুহূর্তে ঘরে নেমে এসে একটা অদ্ভুত নীরবতা। জামিনা খাতুনের মুখে বিস্ময়ের ছাপ, রুবিনার চোখে মুখে কিছুটা দ্বিধা। জামিনা খাতুনের মুখ যেন একটা প্রশ্ন জমে উঠেছে। ঠিক তখনই আজিম আবার বলে ওঠে, তোমরা এইভাবে তাকাচ্ছ কেন? রহি আপুর কথা বলছি। তোমাদের ভাব দেখে মনে হচ্ছে যেন অন্য কিছু ভেবে বসে আছো। জামিনা খাতুন তৃপ্তি চাপিয়ে বলেন, ওহো, রুহির কথা বলছিস? কেমন লাগছে? মানে ভালোই লাগছে। ভুল তো করেছে মেয়ে, ওই ছোট্ট প্রাণটার কি দোষ? আজিম কিছুটা চুপ করে থেকে আবার বলে ওঠে, কিন্তু মা, তুমি যে একটু অবাক হলে না, আমি কিভাবে জানলাম তাও জিজ্ঞেস করলে না। জামিনা রুবিনার পানে একবার তাকে ঘিরে পড়ে। রুবিনা বলেছে রুহি যে তোর নম্বর ওর কাছ থেকে নিয়েছে, তোর সঙ্গে যে কথাও হয় মাঝে মাঝে, এটাও বলেছে। আজিম বিস্মিত চোখে তাকায়, বলে, ও, তাহলে তুমি সব জানো? জামিনা খাতুনের হালকা হাসি মুখে নরম স্বরে বলেন, আমি একজন মা, এটা যে শান্তি ফেললাম যে তুই আর তোর আপুর প্রতি অভিমান ধরে রাখিসনি। ওর সাথে এতদিনের অভিমান দূরত্ব সব যদি এবার একটু একটু করে মুছে যায়, তার চেয়ে আনন্দ আর কি হতে পারে না। খারাপ হোক, বজ্জাত হোক, আমার নারী ছেঁড়া দন্ত, তাই এখনও কাঁদি ওর জন্য। বিষাদে ডেকে আসে জামিনা খাতুনের মুখ। আজিম একটু গম্ভীর হয়, চায়ের কাপটা নামিয়ে রাখে, ধীরে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, মাহতাব ভাইয়া কি কিছু জানে রুহি আপুর ব্যাপারে, বা জানে আমার অথবা তোমাদের সঙ্গে যে আপুর যোগাযোগ হচ্ছে? রুবিনা হাসি মাখা মুখে দ্রুত বলে ওঠে, মা তো বেশি কথা বলেন না। তোমার ভাই যদি জানে আমি রোহি আপুর সাথে কথা বলি বা যোগাযোগ রাখছি, আমায় বোধহয় বাপের বাড়ি পাঠাই দিবে। ওনার রাগ তো জানোই, আগুন। রুবিনার বলা কথাটা শেষ। ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ধীরে ধীরে ভিতরে আসে মাহতাব আর মোজাম্মেল সাহেব। তাদের মুখে আলাপচারিতা চলছে, তবে তাদের বাড়িতে পাড়াতে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সবাই বসে থাকা সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল ওনাদের পানে। চোখে মুখে তাদের চমক দেওয়ার চাপ আর মনে চাপা উত্তেজনা। মাহিরা তখন উৎফুল্ল জন কণ্ঠে বলে ওঠে, বাবা। মাহতাব আর মোজাম্মেল সাহেব দুজন একসাথে তাকলেন মাহিরার পানে।
কিন্তু তাদের চোখ দ্রুত সরে গেল মাহিরার পাশে সোফায় বসে থাকা মেয়েটি পানে, যার চোখে প্রশান্তির দীপ্তি, মুখে মিষ্টি এক রহস্যের হাসি। ওনারা দুজন দাঁড়িয়ে আছে মুক্তির পানে তাকিয়ে, একরকম স্থবির হয়ে। চোখে মুখে অবর্ণনীয় এক বিস্ময়ের রং ছড়িয়ে পড়ল, সাথে বিশ্বাস অবিশ্বাসের মিশ্র অনুভূতি, যেন মুখটা তাদের শতাব্দীর পরিচিত, যে হঠাৎ ফিরে এসেছে আজ। দুজনের মুখচন্দ্র দেখে সবাই এবার আর নিজেদের সামনে রাখতে পারল না। ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসিটা এবার শব্দ করে ছুটে এলো, আর আজিম হাস্যোজ্জ্বল মুখে বসা থেকে উঠে ছুটে এসে বাবা ভাইয়ের সামনে দাঁড়ালো, চোখে মুখে আনন্দের ঝলক। আবেগ ভরা স্বরে বলে উঠল, সারপ্রাইজ। ঘোর কেটে মাহতাব বলে ওঠে, তুই সত্যি আজরিন তো? কেমনে, কিভাবে, কার সঙ্গে আসলি? অমিত নিয়ে এসেছে? এভাবে নানা প্রশ্নের মাঝে জমে ওঠে বাড়ি জমজমাট পরিবেশে। রাত 10টা। বিকেল থেকেই আকাশটা ছিল একটানা মেঘে ঢাকা, যেন প্রকৃতির বুকে জমে আছে এক গভীর অভিমান। এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মাহিরা তার রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। অন্যদিকে প্রায় 2 ঘন্টা যাবৎ আজিম বিছানায় হেলান দিয়ে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছে। হঠাৎ তার কানে আসে একরাশ শব্দ। সে কৌতূহলী হয়ে মাহিরাকে প্রশ্ন করে উঠল, এই মাহি, বাইরে কি বৃষ্টি হচ্ছে? এটা বৃষ্টির আওয়াজ না? মাহিরা চোখ তুলে আজিমের পানে তাকিয়ে একটু অভিনিবেশ হয়ে বলে, তারপর আবার বইয়ের পাতায় মন ফেরায়। আজিনের মন চলে যায় বিকেলে ফেলে আসা এক মুহূর্তে। বিকেলে অমিতের ফোন এসেছিল, বলেছিল সম্ভব হলে রাতে তোমাদের বাসায় আসবো, তা না হলে না। সেই সম্ভব হলো কথাটাই আজিম বিকাল থেকে অমিতের আসার প্রত্যাশায় আছে, কিন্তু এখন ভাবে বাইরে বৃষ্টি হচ্ছে, উনি কি আর আজকে আসবে? দিদার অপেক্ষা দুটো টানাপোড়েনে আজিম ফোন হাতে তুলে নেয়। একটু থেমে একটু দম নিয়ে সেই পরিচিত নামটাতে টাচ করে। কল যাচ্ছে, প্রতিটি রিংয়ে তার হৃদস্পন্দন বাড়ছে। ফোনটা ধরে অমিত। কিছু কথা বলার পর আজিম মলিন স্বরে বলে, আপনি বাসায় ফিরেছেন না? একরাশ ক্লান্ত মিশ্রিত শান্ত স্বরে অমিত বলে, বাসায় আছি। ও, আমাদের বাসায় তো আর আসছেন না, তাই না? ভাবছিলাম আসবো, কিন্তু বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন কি আর আসা সম্ভব? আজিম একটু থেমে বলল, না, আসলে মা জানতে চেয়েছিলেন, তাই বললাম। তো রাতের খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। ভালো, তাহলে এবার ঘুমিয়ে পড়ো, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিব, রাখছি। কথাটা বলে ফোন কেটে দেয় অমিত, কোনোরকম দ্বিধা না রেখে। আজিনের মুখে ভেসে ওঠে এক ধরনের তিক্ততা। সে ফোনটা নামিয়ে রেখে বিষণ্ণ স্বরে বলে ওঠে, মাহি, ফুপি আজ তোর সাথে ঘুমাইব। মাইরা অবাক মিশ্রিত আনন্দের স্বরে বলে ওঠে, সত্যি বলছো? আজিন মৃদু স্বরে উত্তর দেয়, হ্যাঁ। মাহিরার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে, চঞ্চল স্বরে বলে, তাহলে কিন্তু আজকে ঘুমানোর আগে আমাকে গল্প বলতে হবে, ঠিক আগের মতো। আজিন মৃদু হেসে মাথা নাড়ে আর বলে, ঠিক আছে, আজকে তোকে শোনাবো একটা রাগী গোমরা মুখ রাক্ষস আর বেহায় রাজকন্যার গল্প। এখন পড়বি না শুয়ে পড়বি? মাহিরা বই বন্ধ করে উঠে এসে আজিনের সামনে বসে পড়ে, চোখে বিস্ময়, মুখে জিজ্ঞাসা, শুয়ে যাব? ভাত তো খাওনি, ভাত খাবে না? আজিন বিরক্ত স্বরে বলে, না, সন্ধ্যার নাস্তা এখনো হজম হয়নি। বিছানা থেকে নামতে নামতে আজিন আরো বলে, তুই নিচে গিয়ে খেয়ে আয়, আমি ততক্ষণে রুমে থেকে ইয়ারফোনটা নিয়ে আসি। মাহিরা উঠে পড়ে, আজিনের পেছন পেছন হাঁটে আর বলে, অমিত আঙ্কেল আসবে না? আজিন মৃদু স্বরে উত্তর দেয়, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিভাবে আসবে? কথা বলতে বলতে তারা সিঁড়ির কাছে চলে আসে। মাহিরা সিঁড়ি পেয়ে নিচে নামতে গেলে আজিন পিছন থেকে বলে, সবাইকে বলে দিছো আমার যেন খাওয়ার জন্য না ডাকে, আমার পেট ভরা। আর হ্যাঁ, এটাও বলছি, তোর অমিত আঙ্কেল আসবে না, বাইরে বৃষ্টি হচ্ছে এজন্য। ওনার জন্য যেন কেউ অপেক্ষা না করে। মাহিরা মাথা নাড়ে সম্মতিসূচক ভাবে, তারপর সিঁড়ি পেয়ে নিচে নেমে যায়। এদিকে আজিন নিজের রুমের পানে এগিয়ে যেতে যেতে গুনগুন করে গাইতে লাগলো, বেহায়া মন্ত্রা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। রুমে ঢুকে আজিন বাতি জ্বালে। সে বিছানার পানে তাকে থমকে যায়, চোখে বিস্ময়, মুখে হতবাক উচ্চারণ।
আপনি? বিছানায় শুয়ে থাকা অমিত ফোন স্ক্রল করছিল। সে ধীরে ফোন নামিয়ে আজরিনের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে।